প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা মনোজ মিত্র। মঙ্গলবার অর্থাৎ গতকাল সকাল ৮টা ৫০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ। ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন মনোজ মিত্র। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স নিয়ে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। আর কলেজ জীবন থেকেই তার শুরু হয় থিয়েটারের যাত্রা। মনোজ মিত্রের প্রথম নাটক মৃত্যুর চোখে জল। শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন তিনি অগুনতি পুরস্কার। থিয়েটারের মতোই চলচ্চিত্র অভিনয় করেও খ্যাতি অর্জন করেছিলেন কিংবদন্তি এই শিল্পী। তার অভিনীত বাঞ্ছারামের বাগান, আদর্শ হিন্দু হোটেল এখনো মুগ্ধ করে আম জনতাকে। আজ আমি আপনাদের এই মনোজ মিত্রের লেখা বাঞ্ছারামের বাগান, এই বাঞ্ছারামের বাগান কিভাবে তৈরি হয়েছিল এবং এই বাঞ্ছারাম বাস্তব জীবনে কে ছিল সেইটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। তপন সিনহার ছবি বাঞ্ছারামের বাগান মনোজ মিত্রকে বাংলা সিনেমায় একজন কৃতি অভিনেতা হিসাবে অবশ্যই স্বীকৃতি দিয়েছিল। মনোজ মিত্রের লেখা নাটক সাজানো বাগান থেকে তৈরি হয়েছিল এই ছবি। অশতিপর বৃদ্ধ বাঞ্ছারাম তার নিজে হাতে গড়া ফল ফুলের বাগান নিয়ে একেবারেই অবসেসড ছিলেন। নিজের প্রাণের চাইতেও প্রিয় সেই বাগান। একাডেমি মধুসূদন মঞ্চে তিনি ওই বাঞ্ছারামের চরিত্রে যে ভয়ঙ্কর জীবন্ত অভিনয়ের নজির রেখেছিলেন, তপন সিনহার ক্যামেরার সামনেও একই রকম সমান উদ্দীপনা, উৎসাহ ও শারীরিক কসরত দিতে এতটুকু ক্লান্ত হয়নি। মনোজ মিত্রের অভিনয় জীবনের এক মাইলস্টোন এই বাঞ্ছারাম। এই বাঞ্ছারাম কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়। এই বাঞ্ছারাম কিন্তু বাস্তবিক জীবনেই একজন জলজ্যান্ত মানুষ ছিলেন। তখন মনোজ মিত্র কিশোর বয়সে এবং তার বাস ওপার বাংলায়। মনোজ মিত্রের বৃদ্ধা পিসিমা খুব পান খেতেন, আর সেই পান আসত গ্রামেরই এক পানের বরজ থেকে। আর এই গুচ্ছ গুচ্ছ পান পিসিকে একজন প্রত্যেক দিন দিয়ে যেতেন। তিনি কে সেটা কিন্তু মনোজ মিত্র জানতেন না। একদিন বৃদ্ধা পিসি তাকে বললেন, চল মনু, তোকে এক পানের বাগান দেখিয়ে আনি। এই শুনে মনোজ মিত্র এক পায়ে রাজি হয়ে গেলেন। বিকেলের দিকে পিসির হাত ধরে তারা রওনা হলো পানের বাগান দেখতে। তখনও কিশোর মনোজ মিত্র জানতেন না যে পানের বাগান হয় না, পানের বাগানকে বলে পানের বরজ। সম্ভবত পিসি সেই বাগানের কাছে গিয়ে বাঞ্ছা বাঞ্ছা বলে চিৎকার করে ডেকেছিলেন, কিন্তু কোথায় বাঞ্ছা তার কোনো টিকিও তখন দেখতে পাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে কিশোর মনোজ মিত্র দেখলেন পাটকাঠি দিয়ে ঘেরা পানের বরজ থেকে শুধু একটা মাথা বেরিয়ে পিসির দিকে তাকিয়ে। মাথাটা একজন বুড়ো মানুষের। মাথায় চুল থেকে গালের দাড়ি সবই সাদা, কেমন এক ভুতুড়ে মার্কা চেহারা। তাকে দেখে পিসি বলল, এই দেখ কাকে সঙ্গে এনেছি, আমার দাদার ছেলে। তোকে দেখে কিন্তু ভয়ে একসা, বাপু তুই বরজ থেকে আগে বেরিয়ে আয়। পিসির এই কথা শুনে বৃদ্ধ বাঞ্ছা বেরিয়ে এলেন পুরো শরীর নিয়ে। কুঁজো হয়েই তিনি থাকেন, হাঁটেনও কুঁজো হয়ে। আর তার পরনে একটা নোংরা খাটো ধুতি, খালি গা। সে এক ভয়ঙ্কর চেহারা, এবং তার চেহারা দেখে মনোজ মিত্র ভয় পেয়ে তার পিসির গায়ে সেঁটে দাঁড়ায়। বাঞ্ছারাম তার কাছে এসে বলেন, কে খোকা, খুব ভয় পেয়েছ? এই শুনে কিন্তু মনোজ মিত্র কোনো কথা বলেননি। নির্বাক মনোজ মিত্রকে দেখে আবার বাঞ্ছা বলেন, দেখো শুধু এই পানের বরজ নয়, ফুল ফল আম কাঁঠালের যেসব গাছ দেখছো সবই আমার। এই গাছগুলো আমার ছেলে পিলে, আমি এদের জন্ম দিয়েছি, পালন করেছি। এরা আমায় বাবার মতন ভালোবাসে।
মনোজ মিত্র এইসব শুনে আর কি বা বুঝবে, ভয়ে ভয়ে তার অবস্থা কিন্তু খুব খারাপ। সেই সময় এই বৃদ্ধ বাঞ্ছা মনোজ মিত্রের কাঁধে হাত দিয়ে তাকে টেনে নিয়ে চললেন তার ভাঙা কুড়ের দিকে। সামনের একটা কাঁঠাল গাছে তিনি হাত বাড়িয়ে বেশ মাঝারি সাইজের একটা কাঁঠালের বোটা ছাড়িয়ে মনোজ মিত্রের হাতে দিয়ে বললেন, যাও এটা নিয়ে বাড়ি যাও, কদিন বাদে পাকলে পিসিকে বলবে এটা ভেঙে দেবে, কাঁঠালটা খেও। সেই প্রথম মনোজ মিত্রের বাঞ্ছারামের সঙ্গে দেখা। চোখ ভরে সেদিন দেখেছিলেন তার বাগানের বহর। কোন ফুল সেই বাগানে ছিল না, কোন সবজি সেখানে ছিল না। পরে পিসির কাছেই তিনি শুনেছিলেন প্রতিদিন তিনি পানের বরজ থেকে এক গোছা পান পাঠাতেন পিসির জন্য, একটা পয়সাও কিন্তু তিনি নিতেন না। কিন্তু গ্রামের অন্য কাউকেই তিনি বাগানের ধারে কাছে ঘেঁষতেও দিতেন না। ওই পুরো বাগানটাই ছিল তার একার সম্পত্তি। একটু বড় হয়ে মনোজ মিত্র যখন চলে আসে এপার বাংলায়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে, তারপর তো তার এক অন্যতর জীবন। পড়াশোনা, অধ্যাপনা আর নাটক নিয়েই তখন তিনি মেতে থাকেন। পরিচালক পার্থপ্রতিম চৌধুরীকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছিল সুন্দরম নাট্যদল। সেখানে মনোজ মিত্ররা অন্যের লেখা নাটক নিয়েও কিন্তু অভিনয় করতেন। এইভাবে অন্যের নাটক মঞ্চস্থ তারা করতে করতে একসময় দল থেকেই অনুরোধ এলো নতুন নাটক চাই, আর সেই নাটক লেখার ভার পড়ল মনোজ মিত্রের ওপর। সম্ভবত সেটা ছিল ৭-এর দশকের মাঝামাঝি সময়, এবং সেই সময় তিনি লেখা শুরু করেন সাজানো বাগান। আর তখনই বাগানের মালিক হিসাবে মনের লুকোনো বাঞ্ছারাম বেরিয়ে আসে তার খাতার পাতায়। বলতে পারেন সেই বৃদ্ধ মালি ও মালিকের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন ছিল এই নাটক সাজানো বাগান। ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর তারিখে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলায় ধুলিহর গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। প্রথম দিকে তিনি নিজের বাড়ি থেকেই পড়াশোনা করেছেন, কারণ তার বাবা অশোক কুমার মিত্রের বদলির চাকরি ছিল। দুর্গাপুজোর সময় বাড়ির উঠোনে যে যাত্রা ও নাটকগুলি অনুষ্ঠিত হতো তার প্রতি তিনি ছোট থেকেই আকৃষ্ট ছিলেন। তবে তার বাবা তাকে কোনোভাবেই নাটকে অংশগ্রহণের অনুমতি দেননি। পরবর্তী সময় দেশভাগের পর বসিরহাটের কাছে ডান্ডির হাট NKUS নিকেতনে তার স্কুল জীবন শুরু হয়। পরে তিনি দর্শনে অনার্স সহ স্কটিশ কলেজে যোগ দেন এবং ১৯৫৮ সালে স্নাতক হন। তবে কলকাতার নাট্য জগতে পা রাখার পর তিনি নিজের প্রকৃত সত্তা খুঁজে পান। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলার অন্যান্য বিশিষ্ট সাহিত্যিকের তীব্র প্রভাব রয়েছে তার নাট্য রচনায়। খুব দ্রুতই তিনি একজন প্রতিভাবান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি তার প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন ১৯৫৯ সালে। তবে ১৯৭২ সালে চাক ভাঙা মধু নাটকের মাধ্যমেই নাট্য জগতে পা রেখেছিলেন তিনি। পরবর্তী সময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসাবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন। একসময় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দায়িত্বও পেয়েছিলেন। স্কটিশ চার্চে পড়াকালীনই তিনি থিয়েটারে দীক্ষিত হন। কলেজে নিয়মিত অনুষ্ঠান তিনি করতেন। পরবর্তী সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে MA পাশ করেন এবং ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেন। কিন্তু ততদিনে তিনি বাংলা মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক পার্থপ্রতিম চৌধুরী সহ আরও কিছু বন্ধুদের সঙ্গে মিলে তৈরি করে ফেলেছিলেন নাটকের দল সুন্দরম ১৯৫৭ সালে। পরবর্তী সময় এই নাটকের দলটি লেখক এবং অভিনেতা মনোজ মিত্রের দ্বারাই পরিচালিত হয়। এই নাটকের দলটি বিশ্বব্যাপী ৭০০টিরও বেশি নাটকের শো করেছে। মনোজ মিত্রের প্রথম নাটক বগল ধীমান রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিল। এছাড়াও সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কাল বিহঙ্গ, পরবাস, অলকানন্দর পুত্রকন্যা, নরক গুলজার, অশ্বত্থামা, চাক ভাঙা মধু, মেঘ ও রাক্ষস, নয়শো ভোজ, ছায়ার প্রসাদ, দেশরম,
সরপদ, সরপদ্ম প্রভৃতি শতাধিক নাটক তিনি লিখেছিলেন। এছাড়াও রয়েছে মুন্নি ও সাত চৌকিদা, রেঞ্জার হাট, জানে ভারতে। যদিও এই নাটকগুলির বেশিরভাগই সুন্দরাম বহুরূপী প্রভৃত দ্বারা প্রযোজনা করা হয়েছিল। তবে শুধু নায়ক নয়, বাংলা সিনেমার দুনিয়াতেও ছিল তার অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতন পরিচালকদের পরিচালনায় অভিনয়ও করেছেন। তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা, কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের পরিচালনায় যুক্তিতর্ক আর গপ্প অথবা মৃণাল সেনের খারিজের মতন সিনেমায় অভিনয় করেছিলেন মনোজ মিত্র। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে এবং গণশত্রুর মতন ছবিতেও তাকে দেখা গিয়েছিল অনবদ্য অভিনয়। নিজের কর্মজীবনে একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন মনোজ মিত্র, যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1985 সালে, সেরা নাট্যকারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার 1986 সালে, শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার 1983 এবং 1989 সালে, এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক পান 2005 সালে, শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি 1980 সালে, বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনির চৌধুরী পুরস্কার পান 2011 সালে, দীনবন্ধু পুরস্কার পান 25 মে 2012 সালে। এছাড়াও পেয়েছেন কলাকার পুরস্কার। মনোজ মিত্রের জীবন এবং কর্ম চিরকালই সমাজকে প্রতিফলিত করেছে। তিনি একজন নাট্যকার, অভিনেতা এবং পরিচালক হিসাবে এমন সব গল্পকে প্রাণবন্ত করেছেন যা মানব জীবনের বিভিন্ন জটিলতার প্রতিফলন। তার স্বর্ণযুগের চলচ্চিত্রমালা এবং গৌরবময় থিয়েটার জীবন শুধু অর্জন নয়, ভারতীয় অভিনয় শিল্পের ইতিহাসে এক মাইল ফলক। আজ তাই আমরা সেই সত্যিকারের শিল্পী মনোজ মিত্রকে শ্রদ্ধা জানাই, যিনি কিনা নিজের কাজ দিয়ে আমাদের জাতির সাংস্কৃতিক বুননকে সমৃদ্ধ করেছেন। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে মনোজ মিত্র সম্পর্কে কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর এই গল্পটিকে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি অজানা কিন্তু সত্যি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।